আপনাদের ছেলে নাকি না করেছে শুনলাম। সে না করলেই কি? না করলে আরও বেশি দিতে হয়। তোমার বাপ নিয়ম জানে না? কিছু দিলে কি আমরা নিয়ে যেতাম? তোমারই তো থাকতো। কথা শেষে উনি মুখ ঝামটি দিলেন, অর্থাৎ তন্নির জবাব ওনার মনোপুত হয়নি। সেটা বলতে চাইনি। ফুপি মাঝপথে বলে উঠলেন, আপনার বৌদি কি মুখে মুখে উত্তর দেয়? আমাদের সময় ইট মারলে কথা বের হতো না। রোজিনা অসহায়ের মতো তাকিয়ে। কাকে কি বলবেন তিনি? ছেলেটা বাড়িতে, নিশ্চিত একটা কেলেঙ্কারি বাঁধবে। হতভম্ব তন্নি এবারে বলল, আপনি জিজ্ঞেস করছেন তাই আমি উত্তর দিচ্ছি। তুমি তো ভীষণ বেয়াদব। খালি হাতে শ্বশুরবাড়িতে এলে চুপচাপ থাকতে হয় জানো না? এত অভদ্রতা কোথায় শিখলে? আমি তো খালি হাতে শ্বশুর বাড়িতে আসার জন্য পাগল ছিলাম না। আমার আব্বা দিতেই চেয়েছিল। আপনি আমার সাথে আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? আপনাদের ছেলের যদি আমাকে কয়েকটা ফার্নিচার কিনে দেওয়ার সামর্থ্য না থাকে তবে বিয়ে করলো কেন? মহিলা হঠাৎ ফুঁসে উঠলেন, কি বেয়াদব মেয়ে আল্লাহ! শ্বশুরবাড়ির মানুষের দুই একটা কথা শুনতে না পারলে তুমি কিসের মেয়ে? হ্যাঁ, মা শিখিয়ে পাঠায়নি নাকি মা নিজেও এমন? তন্নির মাথায় আগুন জ্বলে উঠল, রাগে তার পুরো শরীর জ্বলে যাচ্ছে। বিয়ে হয়ে গেলে বাবা মাকে কিছু বললেও মেনে নিতে হয়, অথচ ছোটবেলা একবার মাকে নিয়ে কটু কথা বলায় সে নিজের সাথের একটার হাতে কলম গেঁথে দিয়েছিল। তন্নি মাথা নামিয়ে নিল, চোখ টলমল করছে। আব্বু কেন ঘর ভর্তি জিনিস তাকে দিল না? তার মুখে কথা আটকে এলো। আমার আম্মাকে কিছু বলবেন না। তুমি আমাকে হুকুম দিচ্ছ নাকি? বললাম না কিছু? তোমার মাকে কিছু বলার জন্য বসে আছি আমি। একটু ভদ্রতা শেখো, কথায় কথায় উত্তর দেওয়া থামাও। তন্নি জিজ্ঞেস করলো, আমি যদি আমার বাড়ি থেকে সব নিয়ে আসি তবে উত্তর দিতে পারবো? ওর চোখগুলো লাল। ফুপি রেগে গেলেন। ভাব দেখাও নাকি? নিয়ে এসো। তন্নি সেখানে আর দাঁড়ায় না, ব্যথিত মন নিয়ে সিঁড়িতে পা দেয় সে। ঠোঁটগুলো ভেঙে আসতে চাইছে, সামান্য হোক, তবুও তো ধমক। এভাবে তন্নির সাথে কেউ কখনো কথা বলেনি। তন্নি ঝগড়া করার মতো মেয়ে না, বেশি কথা বলা, বকবক করা, সবার সাথে মিশে যাওয়ার স্বভাব তাকে ঝগড়ুটে বানাতে পারেনি। আম্মা, আব্বা, দাদি ওকে কোনো দিন এত বাজেভাবে ধমকায়নি। ত্রিনয় নিজেও আজ পর্যন্ত গলা উঁচু করে কথা বলেনি। তন্নি চোখ মুছে নিল। একটা নিদারুণ সত্য ওর বুকে আঘাত করল। মেয়েরা বাঁচে বিয়ের আগ পর্যন্ত। সে ঘরে এলো, আজ চলে যাবে যেভাবেই হোক। ত্রিনয় কি যেন করছিল ঘরে। তন্নি শব্দ করে ঘরে ঢুকলো। চোখের জল তখন নেই, কিন্তু ফর্সা মুখটা রাগে লাল হয়ে আছে। সে ঘরে ঢুকতে ত্রিনয় জিজ্ঞেস করলো, কি হয়েছে? তন্নির রাগ হুড়মুড় করে বাড়ল, চেঁচিয়ে উঠল সে। আমার মাথা ছেলে হয়েছে, কোলে নেবে? ত্রিনয় নিচের সব কিছু শুনেছে। তন্নির চিৎকারে সে নিয়ন্ত্রণহীন হেসে ফেলল। দাও নেই, আমার ছেলেকে আমি কোলে নেব না। তন্নির শরীরে আগুন জ্বলল সে হাসি দেখে। সে ড্রেসিং টেবিলের সামনে থেকে চিরুনি নিয়ে ছুঁড়ে মারল ত্রিনয়ের দিকে। ত্রিনয় ধরে ফেলল। সে তখনও হাসছে। তন্নি আশ্চর্য হচ্ছে, এমনিতে তো কখনো হাসে না। ওকে দেখে মজা নিচ্ছে। সে একে একে পারফিউমের বোতল, কাজল, তেলের বোতল, শ্যাম্পু সব ছুঁড়ে মারল। একটাও শরীরে লাগেনি। ত্রিনয় সবগুলো ক্যাচ করছে ক্রিকেটের বলের মতো পাক্কা হাত। আয়নার সামনে আর কিছু বাকি নেই। তন্নি একটা বালিশ তুলে এগিয়ে এসে মারতে লাগলো একাধারে। ত্রিনয় আটকানোর চেষ্টা করছে। কি হয়েছে বলবে তো? আহা। তন্নি মারতে মারতেই নাক টানলো। তোমার ফুপি আমাকে যা নয় তা বলেছে আর তুমি হাসছো। আরে আরে থামবে তো আফরোজা। ত্রিনয় দুটো হাত ধরে ওকে আটকে দিল। এক হাতে ওর দুই হাত পিঠের পেছনে নিয়ে অপর হাতটা গালে রাখলো। তারপর কথাবার্তা ছাড়াই একটা দীর্ঘ চুম্বন করলো তন্নির ঠোঁটে। তন্নি জমে গেল, শরীর বিবশ হয়ে এলো। ত্রিনয় ঠোঁট সরায় না। মেয়েটার দম আটকে এলো, ঠোঁটের উপর ঘূর্ণিঝড় চলছে। এটা কেমন চুমু? ওকে মুক্তি দেওয়া হলো আরও কিছুক্ষণ পর। ঠোঁট তখন জ্বলছে প্রায়। ত্রিনয় ওর ঠোঁটটা হাত দিয়ে মুছে দিল, চোখে তাকিয়ে প্রশ্ন করলো। কি চাই এখন? তন্নি দৃঢ় কণ্ঠে বলল, আমি চলে যাব। কোথায়? আমার কি বাড়ি ঘর নেই? ত্রিনয় মুখটাকে এগিয়ে নিয়ে নাকে নাক ঘষল। তোমার বাড়িঘর আমি না। তন্নির ঠোঁট কেঁপে উঠল। জানি না, ছাড়ো। ত্রিনয় ওকে ছেড়ে দিল। চেয়ারে বসে পায়ের উপর পা রাখলো, শরীরটা এলিয়ে দিয়ে বলল। যাও। তন্নি ধূপধাপ জামাকাপড় ভাঁজ করতে লাগলো। ত্রিনয় বলল, একা একা যেতে পারবে? তন্নি চিৎকার করলো। 100 বার পড়বো না। বহু কষ্টে হাসি লুকিয়ে নিল। আর আসবে না?
না। সত্যি আসবে না? না। ত্রিনয় উঠে দাঁড়িয়ে ফোন মানিব্যাগ নিল, চলে যেতে যেতে গলা উঁচিয়ে বলে গেল। সবুজ শাড়িটাও নাও, ওটাতে তোমায় আমার লাগে। তন্নির হাত থেমে আবার চলতে শুরু করলো। আমার লাগেনি মানে কি? তন্নি তো তারই। ত্রিনয় চলে গেল। ড্রয়িং রুমে কেউ নেই। তন্নি বের হলো কিছুক্ষণ পর। রোজিনা ওকে দেখতে পেলেন, আটকালেন না। ওনার পুত্রবধূকে ওনার চেনা আছে, শত চেষ্টা করেও এখন আটকানো যাবে না। ফুপি এসে বললেন, উনি ভয় পাচ্ছেন, ত্রিনয়কে তো চেনা আছে, তুল কালাম ঘটবে। তন্নি বাড়ি থেকে বের হয়ে দেখলো ত্রিনয় গেটের সামনে দাঁড়িয়ে। সে ভেবেছিল চলে গেছে। ত্রিনয় হাতের ব্যাগটা নিয়ে ওকে সামনে রাখলো। লাস্টবার জিজ্ঞেস করছি, সত্যি আসবে না বউ? তন্নির হঠাৎ কেমন যেন লাগে। সে মুখ ঝামটা মেরে সরিয়ে নিল। না, তোমার ফুপিকে বলবে আমি ঘরের সবকিছু নিয়ে আসবো। ত্রিনয় হেসে ফেলল। সবেমাত্র বললে আসবে না? তন্নি আর কথা বলল না। আসবে না কেন? 1000 বার আসবে। জামাই তো ওর। তার এত ভালো জামাইয়ের সাথে অন্য কেউ থাকবে নাকি? ত্রিনয় মাথা বের করলো। অটো ছেড়ে দিলে সে সোজা হয়ে দাঁড়ালো। রাতে ঘুমোতে পারবে না, তবুও সে হাসলো। তার বউকে কিছু বলার মজা দেখুক। ফুপি গিয়ে না আনলে ত্রিনয় যাবে না। সে ফোন বের করলো। আসমা বেগম রিসিভ করলেন। হ্যাঁ বাবা। দাদি কোথায় মা? নূরজাহান বেগম কানে তুললেন ফোন। কি রে গোলাম, আজকে নূরজাহান রে মনে পড়ছে? জীবনেও তো মনে করো না। ত্রিনয় রাস্তার দিকে তাকিয়ে বলল, তোমার নাতনি যাচ্ছে। কেন, ঝগড়া করেছিস নাকি? সেটা তোমার নাতিকে জিজ্ঞেস করো। দাদাকেও গোলাম ডাকতে নাকি? হুন মাঙ্গের নাতি, মরা মানুষ নিয়ে কিছু কইস না রে, কইস না, গজব পড়ব। তোমার নাতি আমার উপরে পড়লেই আমি শ্বাস নিতে পারি না। গজবের কাজ কি? নূরজাহান বেগম মুখ বাঁকিয়ে বললেন, বউয়ের ওজন সহ্য করবার পারো না? তুমি আমার বালের জামাই। ত্রিনয় আস্তে করে উচ্চারণ করলো, আমি তোমার নাতনির জামাই, তন্নি আফরোজার স্বামী ত্রিনয় সিদ্দিকী। নূরজাহান বেগম মুখের পানের রস ফেললেন শব্দ করে। তুই আইলি না কেরে জামাই? তোমাদের মেয়ে আমাকে একবার সাধলো না পর্যন্ত কিভাবে যাব? ওরে বলদ, তোর শ্বশুর বাড়ি তুই আইবি, ওর কওনা না কওনে কি আসে যায়? ত্রিনয় পথের দিকে তাকিয়ে সব আসে যায়। আমার ঘরে রানী সে, তাকে দাসীর মতো ট্রিট করে এত সহজ? তাও ত্রিনয় বেঁচে থাকতে। তন্নির ঘরের মাঝখানে ওদের সবার আসর জমেছে। সবাই জেনেছে তন্নি ঝগড়া করে এসেছে, নইলে এমন হুটহাট আগমন কেন? চোখ মুখ দেখেই তো বোঝা যাচ্ছে। আসমা, মইনুল আর নূরজাহান খাটে বসে আছেন। তন্নি বসেছে পড়ার টেবিলের সামনে। মোহনা ফ্লোরে বসে আছে। নূরজাহান বেগম জিজ্ঞেস করলেন, জামাইয়ের সাথে লেগেছিস? তন্নি চোখ মুখ উল্টে ফেলল। তোমাদের জামাই নিজে আমাকে গাড়িতে তুলে দিয়েছে। আসমা বেগম ওর কাছে এগিয়ে এলেন। ঘরটা শুনশান নীরব। তিনি পরম যত্নে মাথায় হাত বুলিয়ে দিলেন। তাহলে কে বলেছে তোকে আজে বাজে কথা? তন্নির আবার কান্না পাচ্ছে। ও যে কেন আর একটু স্ট্রং হলো না? সে গলায় দলা পাকানো কান্না গেলে নিল। সংসার করলে কত কিছু সহ্য করতে হয়। আমার ফুপি শাশুড়ি আমাকে আব্বা ফার্নিচার আসবাবপত্র দিল না কেন তাই? মইনুল ইসলাম বিব্রত হলেন না, যদিও বিষয়টা ভীষণ লজ্জাজনক। তিনি বললেন, জামাইকে চেনা আছে আমার। ও ফুপির এত সাহস কোথা থেকে এলো আল্লাহ জানে। বেশ করেছিস চলে এসে। তোর মা বাপ এখনো জীবিত আছে। এখানে থাক কয়েকদিন। আমার মেয়ে আমার কাছেই থাকুক। কেউ কিছু না বললেও নূরজাহান বললেন রেগে গিয়ে, আরে মাগি, হাইনের গড় করতে কত কথা শুনতে হয়। আমরা কথা শুনেই গড় করেছি। তোরে তোর জামাই কিছু বলে নাই, তবুও তুমি সোহাগী সাজো। কত মাইর খাইছি তোর দাদার হাতে। মিথ্যা বলবে না বুড়ি, ও নিজেই তো আমাকে পাঠিয়ে দিয়েছে, আটকালো না পর্যন্ত। তন্নি এ পর্যায়ে কেঁদে উঠল শব্দ করে। সে ভেবেছিল ত্রিনয় ওকে আটকাবে, অথচ নিজে এসে এগিয়ে দিয়ে গেছে। মইনুল ইসলাম উঠে দাঁড়ালেন। তন্নির মাথায় হাত বুলিয়ে নিঃশব্দে হাসলেন। কাঁদে না মা। জামাই যা করেছে ভেবেচিন্তে করেছে। ওর বুঝ তোমার থেকে বেশি। তুমি এসেছো, যতদিন মন চাই থাকবে। উনি চলে গেলেন। নূরজাহান বেগম হতাশ চিত্তে আওড়ালেন, এমনে ম্যা ডাইককেই আশকারা দিছো। একটু মুখ বন্ধ করে থাকলেই হয়, সহ্য করলেই হয়। আসমা বেগম আর চুপ থাকলেন না। না আম্মা, এসে পড়েছে ভালো হয়েছে। ওখানে থেকে ঝগড়া করলে ঝগড়া বাড়তো।
ওদের মুখও লাগাম ছাড়া হতো। আমার মেয়েটাও বিয়ে যখন হয়েছে এত সহজে কি ছেড়ে দেবে নাকি? ওকে বকবেন না। নূরজাহান বেগম আর কিছু বললেন না। ওনারও মনটা খারাপ হচ্ছে। তন্নি আশকারা পেয়ে যাবে বলেই এসব বলছেন। তিনি তন্নিকে টেনে নিয়ে বিছানায় শুয়ে দিলেন। মাথার তালুতে কতখানি তেল জল মিশেল করে মালিশ করলেন, তবুও তন্নি ঘুমোতে পারল না। নূরজাহান ওকে একধানে দেখে গেলেন। সেদিনের মেয়েটা, বিয়ের 2 দিন আগেও বিয়ে করবে না বলে চেঁচামেচি করা মেয়েটা কি সুন্দর সংসার করছে। দূরে বসে থেকেও স্বামীর জন্য মন খারাপ করছে, দুশ্চিন্তা করছে। ভাত পর্যন্ত খাচ্ছে না ঠিক মতো। তন্নি কত অবুঝ ছিল। সবাই বলা বলি করতো এ মেয়ে সংসার করবে কিভাবে, অথচ কয়েকটা মাসে সে পাক্কা গৃহিণী হয়ে উঠেছে, স্বামীর সোহাগী হয়েছে। সব বুঝি বিয়ের জোর, নাকি একজন আদর্শ স্বামী পাওয়ার সুফল? এদিকে সিদ্দিকী পরিবারে আগুন লেগে গেছে। ত্রিনয়ের বাকি 2 চাচার পরিবার সহ পুরো মহল্লা জেনেছে বাড়ির বউ চলে গেছে। রাগ করে বাপের বাড়ি গেছে। ত্রিনয় ঝগড়া করার মতো ছেলে না। সামান্য কিংবা ভীষণ গুরুতর কিছু হলেও সে বউয়ের সাথে এত খারাপ ব্যবহার করবে না, যার জন্য বউয়ের বাড়ি ছাড়ার মতো অবস্থা হয়। গুঞ্জন শোনা গেছে ত্রিনয়ের বড় ফুপি এসেছেন। সবাই নিশ্চিত উনি কিছু বলছেন। ওনার মুখ কিছুটা লাগামহীন তা প্রায় সবাই জানি, কিন্তু বউ চলে যাওয়ার ঘটনা বেশ বিরল। সিদ্দিক পরিবারের বউরা স্বামীর অনুমতি ব্যতীত ঘর থেকে বের হয় না। মেয়ের এত সাহস, কি এমন বলেছে যে একদম বাড়ি থেকে বের হয়ে যেতে হবে? ত্রিনয়ের বাকি 2 চাচার একজনের 3 জনের ছেলে, আরেকজনের 2 জন। সবার বউ আসছে। এরাও তো শুনেছে ফুপির কটু কথা। কেউ তো কখনো বাড়ি ছাড়েনি, চুপচাপ শুনেছে, নয়তো তর্ক করেছে। বাড়িতে এসে রাতে সবাই জড়ো হলো। তন্নির বাকি 5 যা, ভাসুর, ননদেরা, চাচি শাশুড়িরা, বাড়ি সবার পাশে পাশেই। ত্রিনয়ের বাবা বকাঝকা করছেন। বাড়ির নতুন বউ, ঠিক মতো তো 1 বছরও হয়নি বিয়ে হলো, এর মধ্যে কাউকে কথা শোনালি কেন তুই? আমার মান সম্মান কিছু থাকবে? হ্যাঁ। ওনার গর্জনে ফুপি তটস্থ হয়ে আছেন। এমন কোনো বউ নেই যে ওনার কথা শোনেননি। পরিস্থিতি এভাবে বিগড়ে যাবে তা ভাবনার বাইরে ছিল। জুই নিজের বড় ভাবিকে বলল, আমি আর আম্মু জানো কিচ্ছু বলি না ভাবিকে। আমাদের ভাবিও খুব মিশুক। একসাথে শাড়ি পরা, সাজগোজ করা, গল্প করা। ফুপি নিশ্চয়ই বড় কিছু বলেছে। বড় ভাবি নিজেও ফিসফিস করলেন, আমাদের কি কম কথা বলতো? কতবার চলে যেতে চেয়েছি জানো? তোমার ভাইয়া দেয়নি, কতভাবে আটকে রাখতো। বলতো স্বামীর সংসার করলে একটু একটু সহ্য করতে হয়। আমি পাশে আছি না। জুই মাথা দোলালো। ঠিক এর জন্যই ফুপি আরও সাহস পেত। তোমরা কেউ যদি আগে চলে যেতে তাহলে এই সুযোগ পেত না। আজকে এমন কাণ্ড ঘটতো না। এই মহল্লায় আজ প্রথম বাড়ির বউ বাড়ি ছেড়েছে। জুয়ের চাচাতো ভাই তাওসিফ জিজ্ঞেস করলো, ত্রিনয় বাড়িতে ছিল না? শুনেছি এই কথা কাটাকাটির সময় ছিল। ভাবি গেছে ভাইয়া বের হওয়ার পর। জানি না, বোধহয় এলেই তুলকালাম ঘটবে। ছোট্ট চাচার ছেলের বউ এসে সেখানে সামিল হলো। ভাইয়াকে ডেকেও তন্নি চলে যাওয়ার সাহস করলো। ত্রিনয় ভাইয়াকে তো চেনা আছে, উনি চাইলেই আটকাতে পারতো, তাই না? মোর্শেদ দাঁড়িয়েছিল পাশে। সে চুপচাপ শুনছে, শেষমেশ হেসে ফেলল। তোমরা সবটা বলো। তনয় নিজে ওকে গাড়িতে তুলে দিয়েছে। আমি সদরের সামনে ছিলাম, ভেবেছি বোধহয় বেড়াতে যাচ্ছে, এসে শুনলাম এই কাহিনী। সবগুলো বইয়ের মাথায় হাত পড়ল। ভীষণ জোরে বজ্রপাত হলো বোধহয়। ত্রিনয় নিজে এগিয়ে দিয়েছে, আর সেটা কেউ জানলো না। সবে বলা বলি করলো, দেখলে, ফুপিকে সাহায্য করার জন্য ইচ্ছে করে পাঠিয়েছে। তারপর নিজেদের স্বামীদের বলল, শেখো কিছু। জীবন পার করে ফেললাম কথা শুনতে শুনতে। চলে যেতে চাইলে আটকাতে তোমাদের ফুপিও তাই সাহস হয়েছে। জুই মুখ ভেঙচি কাটলো। আর তোমাদেরও মুখ বেড়েছে। আমার ভাইয়ের বুদ্ধি ভালো। এখানে থাকতে থাকতেই ভাবিও জবাব দেওয়া শুরু করতো। ব্যাটার সাপও মরবে, লাঠিও ভাঙবে না। সেখানে একগাদা প্রশংসার বৃষ্টি হলো ত্রিনয়কে নিয়ে। সবাই চুপ হলো তখন, যখন সদর দরজা দিয়ে একটা লম্বা মতন পুরুষ দেহ ভেতরে এলো। হাঁটা চলার দারুণ ভঙ্গিতে সে নিঃসন্দেহে 100 পুরুষ। দৃঢ় চোয়াল, ঘন ভ্রুয়ের নিচে ইস্পাত কঠিন 2টি চোখ জানান দিল সে এক অভিজাত বংশের পুরুষ। ত্রিনয় এসে মাঝঘরে দাঁড়ালো। গোষ্ঠীর সবাইকে দেখে ভ্রু কুঁচকে তাকালো। কি হয়েছে? সবাই এখানে কেন?
আফরোজা, আফরোজা। বড়রা সবাই আতঙ্কিত হলো, কাজিন মহলের সবাই ঠোঁট চেপে হাসলো। ত্রিনয়ের বাবা গমগমে গলায় বললেন, তোমার বউ চলে গেছে। ত্রিনয় আশ্চর্য হওয়ার অভিনয় করলো। তাকে দেখে বোঝার উপায় নেই, সে সব জানে। সে জিজ্ঞেস করলো, চলে গেছে মানে? কোথায় গেছে? উনি বোনের প্রতি দাঁত কটমট করলেন। কোথায় যাবে? বাপের বাড়ি গেছে। তোমার ফুপি ওকে যা নয় তাই বলেছে। ত্রিনয় সোজা শটান দাঁড়িয়ে, সে কঠিন স্বরে বলল, সামান্য এই কারণে চলে যেতে হবে? ওকে আমি অনুমতি দিয়েছি। দাবার গুটিয়ে এক লহমায় পাল্টে গেল। ওরা সবাই আশ্চর্য হলো, ত্রিনয় এভাবে বলছে কেন? বড় ফুপি সাহস পেলেন, তিনি বলতে চাইলেন, হ্যাঁ বাবা, সেটাই তো। ত্রিনয় আটকে দিল হাত উঁচু করে। আমার ঘরের বউকে আপনারা নিজেদের মতো চালানোর ক্ষমতা পেয়ে গেছেন। ওর সাহস কতটুকু বাড়িয়ে দিয়েছেন ভাবতে পারছেন? ও আমার সাথে ঝগড়া করেনি। আমি কোনো বাহানা অজুহাত শুনতে চাই না। কেবল ঘরের বউ ঘরে চাই। তার জন্য ওর পা ধরতে হয় কিংবা হাত, তা আমি জানি না। এই তো বাজিমাত। প্রথমের অভিনয়টুকু বেশ দারুণ হয়েছে। এক বাঁকে তন্নির সাইডে চলে গেলে সবাই সন্দেহ করত। ত্রিনয় সেখান থেকে চলে গেল, যেতে যেতে বলল, খাবার দাও মা। একটা ফয়সালা করতে হবে। ফুপি যা বলেছে তাও সবার কাছে স্পষ্ট। ত্রিনয়ের বাবা কঠিন স্বরে আদেশ দিলেন, তুমি কালকে রোজিনাকে নিয়ে ওখানে আনতে যাবে। যদি না দেয় তারপর পুরুষরা যাবে। সবাই যার যার আশ্রয়ে যাও। সবাই সরে দাঁড়ালো। বড় ফুপির অবস্থা করুণ। মইনুল ইসলামকে মানানোর দায়িত্ব ওনার কাঁধে। বাকি বউরা আড়ালে খুশি হলো। একেই বলে চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। এই শিক্ষা থেকে যদি পাড়ার মহিলাগুলো কিছু শেখে। ত্রিনয় তো বেশ চতুর। জুয়ের একটা চাচাতো বোন প্রশংসা করলো, ভাবির দেখছি রাজ কপাল, আমাদের যে কবে এমন একটা জামাই হবে। শেষটুকু আফসোসের স্বরে বলল সে। জুই জবাব দিল না, চুপচাপ ত্রিনয়ের খাবার দিতে এগিয়ে গেল। ভাবি ছাড়া সব কেমন ফাঁকা ফাঁকা লাগছে, সব থেকেও যেন কি একটা নেই। তন্নিকে ঘরে রেখে বাইরে আসার পর ত্রিনয় কল দিল। নূরজাহান বেগম রিসিভ করলেন চোখ কুঁচকে। কি কবি ক গোলাম? ত্রিনয় জিজ্ঞেস করলো, আফরোজা কোথায়? ঘরে। ঘুমাই। নূরজাহান হতাশ চিত্তে মাথা নাড়লেন। না রে জামাই, নাতি আমার ঘুমায় না। কি জাদু করলি রে? ত্রিনয় স্বাভাবিক স্বরে বলল, পীড়িতের জাদু, কালা জাদু। খেয়েছে কিছু? খায় না, জোর করে খাওয়াইলাম। ওর কাছে দেই। ত্রিনয় দ্রুত বলল, না না, দিতে হবে না। ও যেন না জানে আমি কল দিয়েছিলাম। নূরজাহান টিপ্পনি কাটলেন। কেন লুকাইয়া লুকাইয়া পিরিত দেখাও? ত্রিনয় হুঁশিয়ারি দিল যেন, শোনো সুন্দরী, ওর খেয়াল রাখবা। ওর কিছু হলে সব তোমার দোষ। আচ্ছা বুঝলাম, খেয়াল রাখলে আমারে কি দিবি? ত্রিনয় ফোন সামনে এনে জানতে চাইল। নতুন জামাই লাগবে। নূরজাহান বেগমকে রাগানোর একমাত্র পন্থা। তিনি ফুঁসে উঠে বললেন, রাখ রাখ, মোবাইল রাখ। মাঙ্গের নাতি খালি আমার মরা জামাইয়ের কাছে যায়, বালডা। ত্রিনয় অল্প হেসে কল কেটে দিল। তারপর খালি ঘরটা দেখে তার হাসিটা গায়েব হয়ে গেল। মনে হচ্ছে ঘর জুড়ে নুপুরের শব্দ বাজছে। ওই তো ড্রেসিং টেবিলের সামনে বসে বেনি গাচ্ছে তন্নি, শব্দ করে হাসছে, গালে হাত দিয়ে কখনো সখনো ভাবুক হয়ে যাচ্ছে। আবার ত্রিনয়ের বুকে মাথা রেখে সামনে বসে হাজারটা বকবক করছে। কি আশ্চর্য! ত্রিনয় এর আগেও কত থেকেছে একা ঘরে, আজকের মতো এমন ফাঁকা তো লাগেনি। একে বুঝি ঘর বলে, একে বুঝি সংসার বলে। গৃহিণী বাদে সব অচল অকেজো। ত্রিনয় খুব করে তন্নির বকবকগুলো মিস করলো। খুব দ্রুত তন্নি ফিরে আসুক। কাল গিয়ে ফুপি না আনলে পরের দিন ত্রিনয় যাবে। বিবাহিত পুরুষ সে, বউ ছাড়া থাকা যায় নাকি? 28 বছর তো থেকেছে, আর কত? বিছানাটা কেমন খালি খালি। ইস! বড় ফুপি আর রোজিনা তন্নিদের বাড়িতে এসেছেন 11টার সময়। মেয়ের শ্বশুর বাড়ির লোকদের আপ্যায়নে কোনো ত্রুটি রাখা হলো না। তারপর বড় ঘরের মাঝখানে বসা হলো। মইনুল ইসলাম আর কাউকে ডাকেনি। ছোটোখাটো বিষয়, এসব নিয়ে ঝামেলা করলেই ঝামেলা, মেয়ের বদনাম। তন্নি দাঁড়িয়ে একপাশে। ওর পরনে হালকা খয়েরি রঙের একটা শাড়ি, ঘুমটা টেনেছে সুন্দর করে, গ্রামের বধূ। চোখে মুখে স্পষ্ট ফুটেছে। হাতে একজোড়া সোনালি চিকন চুড়ি, কানে স্বর্ণের দুল, গলায় চিকন চেন। মেয়ের সাজ পোশাক জানান দিচ্ছে বড় ঘরের বউ সে। সাধারণের মধ্যে অসাধারণ, মুখের চমক জ্যোতি প্রমাণ।
মেয়েটা স্বামীর আদরে বধূ। সে মুখে আঁচল চেপে দাঁড়িয়েছে। বড় ফুপি মুখ খুললেন। মেয়ে এসেছে ভাইজান, আমাদের সাথে দিয়ে দিন, আর একবার আসবে না হয়। মইনুল ইসলাম কিছু বলার আগেই তিনি এগিয়ে গেলেন তন্নির কাছে, হাত দুটো আঁকড়ে ধরলেন। তুই কি পাগল বউ? কি না কি বলে ফেলেছি, এসব মনে রাখতে আছে? চল আমাদের সাথে। তন্নি কথা বলল না। নূরজাহান বেগম বললেন, আমাদের সামর্থ্য আছে, মাইয়ারে সব দিয়া পরে পাঠামু। রোজিনা বেগম ওনার পাশে বসলেন, কাঁধে হাত রেখে বললেন, এসব কথা মনে রাখতে নেই আম্মা, বিয়ে হলে টুকটাক কথা হয়। আপনি তো সংসার করেছেন, সব কিছু হলেও জানেন। মইনুল ইসলাম তন্নিকে জিজ্ঞেস করলেন। তুমি এখানে যাবে আম্মা? তন্নি সরাসরি বলল, না। বড় ফুপি ওর হাতটা ফের ধরলেন, বললেন, শোনো মেয়ের কথা, চল মা। এই যে এখানে দাঁড়িয়ে বললাম, ফুপি আর কখনো তোকে কিছু বলবো না। শুধু আমি না, কেউ তোকে কখনো কিচ্ছু বলবে না। বললে আমি প্রতিবাদ করব। তন্নি মূর্তির মতো দাঁড়িয়ে থাকে। জুতো মেরে গরুদান করতে এসেছে, আজ তো খান্নাস। মইনুল ইসলাম বললেন, আচ্ছা বেন, রাগ গোম্বা যেভাবে এসেছে কয়েকটা দিন থাকুক। ওনার কথা শেষ হলো না। ফুপি ব্যস্ত হয়ে বললেন, না না, পরে এসে থাকবে। তন্নি তুই জামা কাপড় গুছিয়ে আন, শাড়ি পাল্টাতে হবে না, গাড়ি নিয়ে এসেছি। আচ্ছা তোমরা যেতে হবে না? তোমার বোন কোথায়? মোহনাকে দেখতে পেয়ে তিনি ডাক দিলেন, যাও তোমার বোনের জামা কাপড়ের ব্যাগটা নিয়ে এসো। তিনি তন্নিকে চেপে ধরেছেন নিজের সাথে। ওনার এমন আদর দেখে তন্নি অবাক হচ্ছে। কি আশ্চর্য, ত্রিনয় বোধহয় ওকে এভাবে জড়িয়ে ধরে না। কথাবার্তা বেশ হয়েছে। বেঁকে বসেছিলেন নূরজাহান। নাতনির অসম্মান হয়েছে। উনি কি এতই মিসকিন নাকি? প্রয়োজন পড়লে নিজের গহনা বিক্রি করে নাতনির শ্বশুর বাড়িতে জিনিসপত্র পাঠাবেন, দৃঢ় প্রতিজ্ঞবদ্ধ তিনি। মইনুল আসমা অবাক হলেন বেশ, কেননা গত সন্ধ্যায় তিনি তন্নিকে বকাঝকা করেছেন। তন্নি কয়েক দফা কেঁদেছে, কে জানে কেন, হয়তো পরিচিত ঘটনার জন্য, নয়তো মাকে ছেড়ে যাওয়ার জন্য। কয়েকটা দিন থেকে যাওয়ার ইচ্ছে তারও হয়েছিল, কেবল ঝগড়া করে এসেছে বলে মুখ ফুটে সেটা বলেনি সে। ত্রিনয়কে আরেকবার বলবে কয়েকটা দিন থাকার কথা। ওদেরকে শেষমেশ বিদায় দেওয়া হলো বিকেলের দিকে। তন্নি সিদ্দিকি বাড়িতে পা রাখলো ভয়ে ভয়ে। জুই জবা এসে জড়িয়ে ধরলো তাকে। তন্নি ফিসফিস করে বলল, তোমার ভাইয়া কোথায় জুই? জুই একটু হেসে বলল, বিকেল এসেছে, ঘুমোচ্ছে বোধ হয়। তুমি ভয় পাচ্ছ নাকি? বাপরে, কালকে এদিকে ঘূর্ণিঝড় বয়ে গেছে, পুপির উপর কড়া হুঁশিয়ারি জারি হয়েছিল, আজকে তোমাকে আনতেই হবে। তন্নির বড় চাচি শাশুড়ি বললেন, কেমন যাওয়া গেলি বউ, একদিনও থাকতে পারলি না। তন্নি জবাব দিল না। এই প্রথম শ্বশুর বাড়িতে ওর অস্বস্তি হচ্ছে। কাল যে ত্রিনয়কে বড় মুখে বলল সে আর আসবে না, এখন জবাব কি দেবে? ধ্যান। সে প্রথমে জুয়ের রুমে গিয়ে ফ্রেশ হলো, তারপর বেশ ভয়ে ভয়ে ঘরের ভেতরে এলো, পা টিপে টিপে। ত্রিনয় তখন ঘুমোচ্ছে, একটা হাত বুকের উপর, অপর হাতটা বালিশের উপর মাথার নিচে। ঘুমানোর ভাবভঙ্গি দারুণ। তন্নি বিছানায় উঠে বসলো, নাকের উপর চোখের সামনে হাত রেখে বুঝলো লোকটা ঘুমিয়ে গেছে। তারপর শান্ত শ্বাস ছাড়ল সে। নিজেও মাথাটা বালিশে রেখে অনেকক্ষণ চেয়ে রইল গম্ভীর আর ভীষণ রাগী মুখটায়। এখন একটুও বোঝা যাচ্ছে না জুই জবার ভাষায় তাদের ভাইয়া মারাত্মক রাগী, যেটা এখন পর্যন্ত তন্নি দেখেনি। ওকে দেখায় না কখনো, সবসময় বেশ আদরে আদরে রাখে বলেই তন্নি টের পায় না। কিন্তু ত্রিনয়ের গম্ভীর মুখ জানান দেয় সে কতটা রাগী। আজ পর্যন্ত কখনো মন খুলে হাসতে দেখেনি লোকটাকে। তন্নি বিড়বিড় করে, রোবট। তারপর স্বামীর সুদর্শন মুখটা দেখতে দেখতে ঘুমিয়ে পড়ে। আগের দিন সারা রাত তার ঘুম হয়নি এক বিন্দু। ঘুমের ঘোরে ত্রিনয় টের পেল একটা সাপ ওকে আষ্টে পেষ্টে জড়িয়ে রেখেছে। ভীষণ গভীর আলিঙ্গন, শরীরের চেনা ঘ্রাণে ঘরের সাপটাকে চিনতে ত্রিনয়ের ভুল হয় না। সে তন্নির হাতটা ছাড়িয়ে উঠে বসলো, তারপর শরীরে কাঁথা টেনে দিয়ে বিছানা থেকে নেমে যায়। আলগোছে অবশ্য, একটু হাসেও। সেই হাসি কেউ দেখে না। ত্রিনয় ঘর থেকে বের হয়ে ড্রয়িং রুমে বসলো। রোজিনা বেগম ওকে দেখে এগিয়ে এলেন, পাশে বসে শান্ত মতো বললেন, বউকে কিছু বলিস না বাবা। ত্রিনয় প্রশ্ন করল,
তোমার ননদ কোথায়? তোর চাচু বাড়িতে গেছে। উনি পুনরায় বললেন। কিছু বলিস না বউকে, ছোট না। ত্রিনয় বলল। কিছু বলবো না মা, ওকে কখন কিভাবে কি বলতে হবে তা আমি খুব ভালো করে জানি। একটা মেয়ে নিজের সব ছেড়ে ছুড়ে আমার কাছে এসেছে কেবলমাত্র আমার আশায়। আমি ওর একমাত্র আশা, ভরসা এবং বিশ্বস্ত কাঁধ। আমার কাছে এলেই সে যেন নিজেকে নিরাপদ ভাবে তা বোঝানোর দায়িত্ব আমার। আমি ওকে কিছু বলবো না। তোমাদের কাছে অনুরোধ, তোমরাও কিছু বলো না। একটু থেমে সে পুনরায় শুরু করলো। নতুন বউ নবজাতক শিশুর মতো মা। যখন একটা মুসলিম ঘরে এবং একটা হিন্দু ঘরে একই সাথে দুটি বাচ্চা জন্ম নেয়, তখন তারা জানে না তাদের ধর্ম কী। তারা দুজনই নিষ্পাপ। তারপর যখন একে একে শিশুগুলো নিজেদের পরিবারকে পুজো করতে দেখে, তখন তারাও সেটা অনুসরণ করে। একটা মুসলিম শিশু নামাজ শেখে, অর্থাৎ তাকে যা শেখানো হবে সে তাই শিখবে। ঘরের নববধূ ঠিক এরকমই মা। ওরা প্রথম প্রথম এসেই ঝগড়া বিবাদে জড়ায় না। প্রত্যেকটা মেয়ের শখ থাকে শ্বশুরবাড়ির লোকদের সাথে মিলেমিশে থাকার। পরবর্তীতে ওদের সাথে তুমি যেরূপ আচরণ করবে সে সেরূপ আচরণ শিখবে, ঘরের নিয়ম বুঝবে। তুমি একবারের জায়গায় 3 বার ভুল ধরলে সে আর কাজটা করতেই চাইবে না। তুমি ওকে আগলে নিলে সে নিজেও তোমাকে আগলে নেবে, নেওয়ার চেষ্টা করবে। মা হওয়া যায় না, কিন্তু চেষ্টা করতে হয়। ত্রিনয় আর কিছু বলল না। সংসার যতটা সহজ দেখা যায় ঠিক ততটা সহজ না। পৃথিবীর বুকে সবচেয়ে কঠিন যুদ্ধ হলো সংসার টিকিয়ে রাখার যুদ্ধ। বিপরীত ধর্মী দুজনকে মেনে নেওয়ার, মানিয়ে নেওয়ার যুদ্ধ, যার সাথে তাবৎ দুনিয়ার কোনো কিছুর তুলনা হয় না। তন্নির যখন ঘুম ভাঙলো তখন অনেক রাত। চারপাশে ঝিঝি পোকার অবাধ আলোড়ন। একঝাঁক জ্যোৎস্না নেমেছে বাইরে। কাঁঠাল পোকার শব্দে আশপাশ ঝুমঝুম করছে। তন্নি অভ্যাসবশত পাশে হাত বুলালো। খালি পেয়ে ঘুমের ঘোরে তড়াক করে লাফিয়ে উঠে বসলো। চুলগুলো হাত খোপা করতে করতে পাশে তাকালো। ঘরে আলো নেই। ত্রিনয় বসেছে ল্যাপটপের সামনে। কেবল ততটুকু আলোই ঘরটা জুড়ে। আনাচে কানাচে ভুতুরে ভাব। শাড়ির আঁচলটাও সে ঠিক করে নিল। একবার ভাবলো পেছন থেকেই কেটে পড়বে। এখানে থাকলে নিশ্চিত ত্রিনয় ওকে মেরে ফেলবে। অন্তত কয়েকটা চড় থাপ্পড় হলেও অবধারিত হয়েছে তার জন্য। তন্নি তাই বিছানার অপর পাশ দিয়ে নামলো। এক পা এগোনোর আগেই অপর পাশের লোকটা বলে উঠল। কে জানি চলে গিয়েছিল। তন্নি আরেকটা ঢোক গিলল। খাটের মাথায় মাথাটা ঠুকে দিতে ইচ্ছে করছে। সে ভেবে পায় না এত ভয় আসে কোথা থেকে। নিজের বরকে কেউ এভাবে ভয় পায়? তন্নি আস্তে করে বলল। নিজের ঘরে ফিরে আসবে নাকি? নিজের ঘর হলে গিয়েছিল কেন? কেমন ভরা আর গম্ভীর স্বর। হাতের আঙ্গুলগুলো তখনও কিবোর্ডে চলছে অবিরাম। তন্নি বলল। যা বলার সরাসরি বলো। ইঙ্গিত দিয়ে কথা বলছো কেন? ত্রিনয় চেয়ার ঘুরিয়ে ওর দিকে তাকালো। তন্নির আপাতমস্তক কাঁপে। তার ঠোঁট দুটো নিজের প্রতি বিতৃষ্ণায় উল্টে আসে। কাল একটু বেশি অবাধ্যতা করেছে। সে জানে ত্রিনয় নিজে গাড়িতে তুলে দিলেও ভেতরে ভেতরে রেগেছিল। বাইরের হালকা হলুদাভ আলোটা চোখে লাগছে। ত্রিনয় একটা বাঁশের চিকন কঞ্চি নিল হাতে। ওটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখলো। সেখানে তাকিয়ে থেকে বলল। কত শয়তান মানুষ করলাম, এখন নিজের ঘরে দুশ্মন পাত্তাই দিচ্ছে না। তন্নি অপর পাশ থেকে অনুনয় করলো। পাত্তা দিচ্ছি তো, তুমি অত বড় বড় ছেলে মেয়ের শরীরে হাত তোলো? ত্রিনয় ভ্রু উঁচু করলো, বলল। এদিকে এসো। তন্নি নাক টেনে বলল। তুমি আমাকে মারবে? আর কাছে আসতে বলেছি। আর কখনো তোমার কথার অবাধ্য হব না, প্রমিস। নিজের গালটা দেখালো সে। এ দেখো, কসম সব সময় তোমার কথা শুনবো। নিজের গলাটা দেখালো সে। ত্রিনয় উঠে এলো। তন্নি কয়েক পা পিছিয়ে গেল। লোকটা বিছানার পাশ দিয়ে ওর কাছে এলো। আর একটু এগোতে গেলেই তন্নি দৌড় শুরু করলো। ঘরময় ছোটাছুটি করলো দুজনে বেশ অনেকক্ষণ। তারপর তার হাতটা ত্রিনয় খপ করে ধরে ফেললো। তন্নি অসহায় চোখে তাকায়। ত্রিনয় হাতের লাঠিটা ফেলে দিয়ে ওকে কোলের উপর বসিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসলো।
তন্নির মাথার খোপা খুলে গেছে সেই কখন। দুজনেই অবশ্য হাঁপাচ্ছে, শরীর ঘেমেছে কিছুটা। ত্রিনয় কিছু বলল না। ঘরমার্ত হলদে মুখখানি দেখে বাঁ হাতে বাম পাশের চুলগুলো সরিয়ে দিল আলতো করে। তারপর তন্নিকে চেপে ধরে মুখ ডুবিয়ে দিল গলায়। দাঁতের আঘাত বাড়তেই পেছনের চুলগুলো খামচে ধরল তন্নি। তার সারা শরীর অবশ হয়ে গেছে, শরীর জোড়ায় জোড়ায় খুলে যাচ্ছে আস্তে ধীরে। দাড়ির ঘষায় মরণ দশা। ত্রিনয় সেভাবে শুয়ে পড়ল, মুখটা গলাতে রেখে প্রশ্ন করল। কেন এলে? তন্নি শুয়ে নিয়েছে ততক্ষণে, বলল, তোমার ফুপু গিয়ে তেল মালিশ করলো। আচ্ছা, কোথায়? তন্নি থতমত খায়। কোথায় আবার? উনি তো আমার বড়, মাথায় একটু তেল দিয়েছিলেন। ত্রিনয় আর একটু গম্ভীর গলায় ফিসফিস করল। আর কখনো যাবে না? তন্নির কান্না পেল খুব, সে কাঁদল না। স্বামীর মাথাটা বুকের উপর নিয়ে বলল, আর যাব না। মনে থাকবে? আগে তুমি বলো, আমার সাথে আর কখনো কেউ বাজে ব্যবহার করবে না? ত্রিনয় বুক থেকে মাথা তুলল, অবাক হয়ে প্রশ্ন করল। কাঁদছো কেন? তন্নি নাক টেনে জবাব দিল, ঘুম না হলে আমার খুব কান্না পায়। এতক্ষণ তো ঘুমোচ্ছিলে। কাল রাতে আমি একটু ঘুমোতে পারিনি, তোমাকে ছাড়া আমি ঘুমোতে পারি না। আচ্ছা, কাঁদে না? বলতে বলতে ত্রিনয় উঠে বসেছে তন্নি নিজেও। সে নিজের গলার ডান পাশটায় হাত বুলিয়ে দেখল, অনাগ্রহী গলায় বলল, ডান পাশে দিয়েছো? এটা ঢাকবো কিভাবে, কেউ দেখে ফেললে? ত্রিনয়ের দায়সারা জবাব। দেখুক। তন্নি এগিয়ে গিয়ে ওর বাহুটা জড়িয়ে ধরল, কাঁধে মাথা রেখে জিজ্ঞেস করলো, তোমার রাগ কমেছে? আমি কারোর উপর রাগ করিনি। তন্নি হাতটা ঝটকায় সরিয়ে দিল, তারপর মুখ ঘুরিয়ে কাঁদতে লাগলো শব্দ করে, ফুপিয়ে ফুপিয়ে। শব্দ শুধু ওর। ওদের গায়ে মেয়েরা রাগ করলে বর এসে নিয়ে যায়, কিন্তু ত্রিনয় তো গেল না। ওর কি এখানে অপরাধ হয়নি? রাগ করার অধিকার তো তারও আছে। পেছন থেকে ত্রিনয় পুনরায় জানতে চায়, আবার কাঁদছো কেন? তন্নি খাটের কোনায় হাত রাখলো, রাগে দুঃখে জর্জরিত কণ্ঠে বলল, সবসময় তুমি রাগ করো। আমাদের এখানে জানো কি হয়? মেয়েরা রাগ করে বাপের বাড়ি চলে এলে বর গিয়ে রাগ ভাঙায়, নিয়ে যেতে আসে। কিন্তু আমার বেলায় তুমি গেলে না, একটা ফোন দিয়েও খবর নিলে না। তুমি কি আদতে আমায় ভালোবাসো? ত্রিনয় পেছন থেকে জড়িয়ে ধরলো, কাঁধে থুতনি রেখে বলল, তোমার মান আমি যে কোনো সময় ভাঙতে পারবো। আমি চাইলেই আজ ওখানে যেতে পারতাম, কিন্তু আমার সাথে ফিরে এলে তোমার মধ্যে একটা অনুশোচনা বোধ থাকতো। তুমি ঠিক মতো ফুপির সামনে, আম্মুর সামনে দাঁড়াতে পারতে না। আমার স্ত্রী কোনো রকম অস্বস্তিতে পড়ুক, তা আমি চাই না। ফুপু নিজে গিয়ে এনেছে তোমায়। তোমার সম্মানটা বুঝতে পারছো তুমি? আফরোজা, তুমি বোকা না? তন্নি সবটা বুঝলো, নাক টেনে জানতে চাইলো, তাহলে বলো, তুমি আমার উপরে রেগে নেই? সত্যি রেগে নেই? ঘুমাবে? মাত্রই তো ঘুমালাম। এই শোনো, বলো। আজকে চাঁদ দেখতে যাবে? কত সুন্দর চাঁদ উঠেছে। ত্রিনয় বলল। আচ্ছা চলো, কোথায় যাবে? ওরা দুজন প্রথমবারের মতো হাঁটতে বের হলো। ভীষণ গভীর রাত তখন। গলিটা পার হতে গিয়ে তন্নি দেখলো সত্যি সত্যি কতগুলো জোনাকি পোকা। কি সুন্দর সবুজ আলো চারপাশে। অনেকগুলো লাইট নিভে গেছে ততক্ষণে। আধার গলি কেবল চাঁদের রূপলি আলোয় আলোকিত হয়ে আছে। ওরা প্রথমে শোলাকিয়া মাঠ পেরোলো, তারপর এলো গুরুদয়ালের সামনে। তন্নির আবদার মুক্ত মঞ্চে যাবে। কলেজের আশেপাশেও সব নীরব। নরসন্ধ্যার জলের উপর কচুরিপানা ভেসেছে। সাদা ব্রিজগুলো দেখতে ভয়ানক। তন্নি গিয়ে লোহার শিক আঁকড়ে সেখানে দাঁড়ালো। এত সুন্দর আশপাশ দেখে পুনরায় তার কান্না পাচ্ছে। ত্রিনয় দাঁড়ালো ওকে আগলে ধরে। সম্পূর্ণ গোলাকার জায়গাটা খালি। পাশের রাস্তায় কতগুলো কুকুর রাস্তার ধুলোবালিতে গড়াগড়ি খেয়ে ঘুমোচ্ছে। কয়েকটা আবার জেগে আছে। তার মধ্যে দু একটা কুকুর হঠাৎ করে ডেকে উঠছে। তন্নির হাতটা শক্ত হাতের বাঁধনে বাঁধা পড়েছে, ভীষণ গভীর বাঁধনে। কুকুরের নিদারুণ আত্মচিৎকার কানিলে সে আরেকটু ঘেঁষে আসে নিজের স্বামীর দিকে। তারপর এক ধ্যানে তাকিয়ে থাকে গোলাকার চাঁদটার দিকে। ত্রিনয় তাকিয়ে ওর দিকে। তন্নি চাঁদ দেখতে দেখতে জিজ্ঞেস করে, কি দেখছো? আমার চাঁদকে। হঠাৎ করে বাতাস শুরু হয়। গায়ের আঁচলটা বিছিয়ে পড়ে রেলিংয়ের উপর। তন্নি আলতো হেসে বুকে কিল বসায়।
এসব পুরনো ডায়লগ। তুমি কিছু বলো, নতুন কিছু বলো, কি দেখছো? তন্নি ভীষণ আগ্রহ নিয়ে লোকটার দিকে তাকায়। চোখে চোখ পড়ে দুজনের। হাতের বাঁধনটা আরেকটু শক্ত হলে হুট করে ওর ওষ্ঠের উপর শব্দ করে চুমু খায় ত্রিনয়। তন্নি চমকে উঠল, নড়ে চড়ে উঠল। তার নড়বড়ে দেহটা ত্রিনয় আরেকটু আগলে ধরল, গভীর স্বরে বলল, আমার বউকে দেখি, আমার জীবন সঙ্গিনীকে। তারপরের এলোমেলো বাতাসের টোপ তন্নির মনে প্রাণে আলোড়ন তোলে। গোটা শরীর শিরশির করে। লজ্জায় কপলে একগুচ্ছ কৃষ্ণচূড়ার নামে হড়বড় করে। সে একান্তভাবে চারটাকে জিজ্ঞেস করে, ওর মুখে বউ ডাক এত আদুরি কেন? কেন সে ডাক শুনলে জীবনে বাঁচতে চাওয়ার ইচ্ছে দ্বিগুণ হয়ে যায়? কেবল স্বামী স্ত্রী বলেই, নাকি অপ্রকাশিত, না বলা এবং হতে না পারা প্রেমিক প্রেমিকা বলে? রাত বিরেতে তন্নি বোকার মতো বসে আছে। ঘটনাটা আশ্চর্যজনক বটে। সেই কবে কোন দিন বলেছিল ওর রেশমি চুড়ি পছন্দ। ত্রিনয় কোথা থেকে খুঁজে খুঁজে 26 জোড়া রেশমি চুড়ি এনেছে। এতগুলো চুড়ি একসাথে রেখে তন্নি অবাক হচ্ছে বারবার। লোকটা অর্ধপাগল নাকি? এত চুড়ি দিয়ে ও করবে কি? একটা কালারও বাদ দেয়নি বোধহয়। তন্নি তো সবগুলো রঙের নামই জানে না। সাথে চুড়ি রাখার একটা আলনাও এনেছে। সে খুশির সাথে সাথে হতবাক, স্তব্ধ। ত্রিনার মাঝে মধ্যে রাতে ঘুমানোর আগে গোসল করে। আজ কলেজ থেকে আর বাড়িতে আসেনি, এসেছে একদম রাতে। এই যে এখন ওয়াশরুমের দরজা খোলার শব্দ হলো। তন্নি বিছানায় বসে চুড়িগুলো দেখছে আর গুছিয়ে রাখছে। শব্দ পেয়ে সে ঘুরে তাকালো। ত্রিনয় বেরিয়েছে। সদ্য শাওয়ার নেওয়া উদম শরীর, কালো রঙের একটা ট্রাউজার পরনে শুধু। বুকের উপর কুচকুচে কালো কতগুলো পশম তখনও ভিজে আছে। সম্পূর্ণ শরীরে ফোঁটা ফোঁটা জল। সে চুলে তলে চালাতে চালাতে এগিয়ে এলো। তারপর গলায় শব্দ করে বলল, চোখ সরাও, কখনো দেখোনি এর আগে? তন্নি সম্মতি পেয়ে লজ্জা পেল। অন্যদিকে তাকিয়ে বিড়বিড় করলো, জামাই হ্যান্ডসাম হলে যা হয়। ত্রিনয় জিজ্ঞেস করলো, কি বললে? তন্নি দাঁত বের করে হাসলো। তোমাকে একদম শাহরুখ খানের মতো দেখা যায়। আবার সুদর্শন জামাই। ত্রিনয় চোখ ছোট ছোট করলো। কাবার থেকে টি শার্ট নিয়ে পরতে পরতে বলল, আর তোমাকে রিনা খানের মতো। কত সুন্দর প্রশংসা করলাম, বেটা বলে কি? তারপর জিজ্ঞেস করলো, মার্কেট তুলে এনেছো? ত্রিনয় সোফায় বসলো। ফোন উন্মুক্ত করতে করতে জবাব দিল, মার্কেটে গেলে পাগল হয়ে যেতে। হোসেনপুর গিয়েছিলাম একটা কাজে, ওখানে পেলাম। কয়েকদিন পর পর বায়না করার চেয়ে সবগুলো একবারে এনে দিলাম। আর কিছু চাই? তন্নি চুরি সহ আলনাটা নিয়ে উঠে দাঁড়ালো। ড্রেসিং টেবিলে ঠিকঠাক রাখতে রাখতে বলল, চুড়ি কি আমি চেয়েছিলাম সবগুলোর সাথে ম্যাচ করে শাড়ি এনে দেবে? এগুলো আমার খুব পছন্দ হয়েছে। তন্নির লম্বা চুলগুলো সম্পূর্ণ খোলা তখন। হাঁটুর নিচ অব্দি কালো চুলগুলো। ত্রিনয় সোফা থেকেই একধানে দেখল। কি খুঁজে পেল কে জানে। সে আর উত্তর দিল না। দীঘল কালো কেশগুলো ওর মনোযোগ কেড়ে নিল। পুরোটা ক্ষণ সে কেবল ওই চুলগুলোই দেখে গেল। পুরুষ বোধহয় তার শখের নারীর লম্বা চুল সব থেকে বেশি পছন্দ করে। ট্রিনার কলেজের সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী উপলক্ষে অনুষ্ঠিত অনুষ্ঠান। বৈশাখ চলে গেছে সেই কবে। এখন ওদের অনুষ্ঠান করতে মন চাইছে। কলেজের টিচাররা নিজেদের স্ত্রী সহ যাবে। তন্নিকেও যেতে হবে। তন্নি অবশ্য যেতে চাইছে না। লোক সমাগমের মধ্যে এসে গিয়ে কি করবে? ত্রিনয়ের কথাবার্তায় গ্যারাকলে পড়ে রাজি হয়েছে সে। রেডি হতে হবে। ত্রিনয় তৈরি হয়েছে। সে নিজের চুল সেট করছে। তন্নি পেছন থেকে ডাকলো, এই মাস্টার। ত্রিনয় তাকালো ঘাড় ঘুরিয়ে। তন্নি দুই হাতের দুইটা শাড়ি দেখিয়ে জানতে চাইলো, কোনটা পরবো? ত্রিনয় নিজের দিকে তাকালো। তার পরনে কালো শার্ট, সাদা প্যান্ট। সে বলল, কালোটা পরো। তন্নি পুনরায় ডাক দেওয়ার আগেই আবারও বলল, আর সাদা ব্লাউজ। ওর মুখটা চুপসে গেল। মিনমিন করে বলল, কিভাবে বুঝলো এটার জন্যই ডাকবো? সে শাড়িটা পরে তৈরি হলো। সেদিনের মতো খোপায় আর্টিফিশিয়াল গাজরা দিল। হাত ভর্তি সাদা ছুরি। দুজনে রেডি হতে হতে দুপুর হয়ে এলো। কলেজের বড়রা থাকবে বলে অনুষ্ঠান শুরু হবে 2টো থেকে। তন্নি দেরি করেছে বেশি। মেয়ে যাত তো, সাজতে একটু সময় লাগবে, স্বাভাবিক। তন্নি ফের ডাক দিল, ও মাস্টার। ট্রিনার সম্পূর্ণ শরীর আগে জ্বলে যাচ্ছে। একটা মানুষ ঠিক কতক্ষণ সহ্য করতে পারে? ঠিক কতক্ষণ? সে কখন থেকে কলেজ থেকে কল আসছে, ওর এক সম্বোধন শুনে নিজের মাথা ফাটিয়ে ফেলতে মন চাইছে। ত্রিনয় ধমকে উঠল,
কি সমস্যা? তন্নি কেঁপে উঠল। সাজগোজ কমপ্লিট, সে হাতে থাকা দুলটা দেখিয়ে মিনমিন করলো। পরিয়ে দাও। বইয়ের সৌন্দর্য দেখার সময় নেই। ত্রিনয় ধূপধাপ এগিয়ে গিয়ে দুলটা হাতে নিল, কানে পরিয়ে হুকটা এত জোরে চেপে ধরল তন্নি চিৎকার শুনল।